আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মুনাফা অধ্যায়ের অনুশীলনী 6 নং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই সৃজনশীলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সৃজনশীলের সঠিক সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল HR প্রাইভেট হোম এর পাশে থাকো আর তোমার মূল্যবান মতামতটি কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দাও। ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আজকে আমরা অনুশীলনী 6 নং সৃজনশীল নিয়ে আলোচনা করব। এই 6 নং সৃজনশীলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বোর্ডের দিকে লক্ষ্য রাখো, আমরা অতি সহজেই কিভাবে 6 নং সৃজনশীলটি সমাধান করি। আগে প্রশ্নটি আমরা জেনে নিই। একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোন মূলধন 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 19,570 টাকা এবং 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা হলো। ক নম্বরে বলছে মুনাফা নির্ণয়ের সূত্রটি লিখো। আমরা ক নং প্রশ্নে মুনাফা নির্ণয়ের কয়টি সূত্র আছে? দুইটি। এক, সরল মুনাফা। ক নং উত্তর করলাম সরল মুনাফা। সরল মুনাফার সূত্র আমরা জানি I = PRN। আরেকটি মুনাফা সূত্র আছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমরা জানি P × 1 + R⁴ - P। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সূত্রের পরিচয়টি আগে জেনে নিই। এখানে হচ্ছে মুনাফা, P হচ্ছে আসলের আরেকটি নাম হচ্ছে মূলধন, N হচ্ছে সময়, আর হচ্ছে মুনাফার হার। আমাদের প্রশ্নে বলেছিল মুনাফা নির্ণয়ের সূত্রটি লিখো। মুনাফা নির্ণয়ের সূত্র দুইটি লেখা হয়ে গেছে, আর এর দুইটি আমাদের সূত্রের পরিচিতিগুলো আমরা লিখে রাখলাম। আশা করি তোমরা ক নং প্রশ্নটি বুঝতে পেরেছো। খ নং প্রশ্নটিতে আমাদের বলছে, খ নং প্রশ্নে আমাদের বলছে মূলধন কত। খ নং প্রশ্নে আমাদের কি বলছে? মূলধন নির্ণয় করো। তাহলে আমরা এখানে কয়টি মূলধন আছে? আমাদের কয়টি মূলধন আছে? দুইটি, একটা 1 বছর অন্তে, একটা 2 বছর অন্তে। তাহলে আমরা খ নং প্রশ্নটি অ্যান্সার করছি। সবাই বোর্ডের দিকে লক্ষ্য রাখো। 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন। আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানি P × 1 + R⁴ যেহেতু এখানে 1 বছর বলেছি তাই আমরা n এর পরিবর্তে 1 দিলাম। আরেকটি আমাদের আছে কত? 2 বছর অন্তে। ঠিক একইভাবে লিখবো 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন। 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন। আরেকটি সূত্র হচ্ছে P × 1 + R 2 বছর n, অর্থাৎ এখানে 2 বছর বলেছে তাই n এর পরিবর্তে আমরা 2 দিলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা বুঝতে পেরেছো। কারণ আমাদের বলেছিল একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোন মূলধন 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 এবং 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা। তাহলে প্রশ্ন মতে আমরা কি পেলাম? 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন, 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন কত পেলাম? P × 1 + R⁴ তাহলে এটি হচ্ছে 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন। আর আমাদের কত দেওয়া আছে প্রশ্নে? 19,500। এই যে 19,500 দিলাম। নাম্বার 1 সমীকরণ। 2 বছর অন্তে কি হবে? P × 1 + R⁴ 2 বছর অন্তে কত? 20,280। নাম্বার 2 সমীকরণ। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে বোর্ডের দিকে লক্ষ্য রাখো, আমরা কি করব? দুইটি সমীকরণ যখন হয়ে যাবে তখন আমরা দেখব কোন সমীকরণটি বড়। এখানে অবশ্যই 2 নং সমীকরণটি বড়, তাই আমরা 2 নংকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব। তাই আমরা লিখব 2 নংকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে
পাই। 2 নংকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। 2 নং সমীকরণটা কি পেলাম? p ইন্টু 1 প্লাস r এর উপরে স্কোয়ার ভাগ 1 নং সমীকরণটা কি পেলাম? p ইন্টু 1 প্লাস r এর উপরে 1 ছিল 1 দিলাম। ঠিক একইভাবে এখানে 2 নাম্বারটা কি পেয়েছিলাম? 20,280 ভাগ এখানে কত পেয়েছি? 19,500। আমরা এ শূন্যটি কেটে দিলাম। তাহলে এখন আমাদের এপিটি কেটে গেল। তাহলে বা দুইটা অর্থাৎ 1 প্লাস আর এর উপরে স্কয়ার আছে, 1 প্লাস আর এর উপরে 1 আছে, দুইটি থেকে একটি বাদ দিলে আমাদের থাকলো 1 প্লাস আর এর উপরে 1 সমান পেলাম 2028 আর এখানে পেলাম 1950। অতএব আমরা জানি কোন জিনিসের উপরে 1 যদি হয় তবে ওইটি হয়ে যায়। তাহলে 1 প্লাস আর সমান হচ্ছে 2028 ভাগ হচ্ছে 1950। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা কি করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তাহলে আমাদের মূলধন বের করতে বলেছে, তাই আমরা একটু সাইডে লিখলাম যে 1 প্লাস আর এর মান, আমরা একটু সাইডে লিখলাম। তাহলে আমরা 1 প্লাস আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণটা কি শিক্ষার্থীবৃন্দ? p ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 1 সমান হচ্ছে 19,500। তাহলে বা p বসিয়ে দিলাম, পাশাপাশি কি আকারে আছে? গুণ আকারে আছে, তাই আমরা গুণ দিলাম। 1 আছে 1 দিলাম প্লাস আর, আর সমান কত? আর সমান আমরা অর্থাৎ পাশাপাশি গুণ আকারে আছে 1 প্লাস আর, 1 প্লাস আর সমান কত? এই যে 2028 ভাগ কত? 1950 দিয়ে দিলাম। 1 ছিল এর উপরে 1 দিলাম। প্রিয় শিক্ষার্থী, p আছে p, 1 প্লাস আর সমান হচ্ছে 2028 ভাগ হচ্ছে 1950, তাই আমরা 2028 দিলাম ভাগ 1950 রেখে দিলাম, 1 দিলাম সমান হচ্ছে 19,500। বা p গুণিত কোন জিনিসের উপরে যদি 1 হয় তাহলে ওইটি হয়ে যায়। 2028 ভাগ হচ্ছে 19,500 গুণিত হচ্ছে অর্থাৎ 1950, তাহলে p আছে p গুণিত 2028 ভাগ হচ্ছে 1950 এর উপরে 1 থাকলে ওইটি হয়ে যায়। এর নাম হচ্ছে আমাদের 19,500। তাহলে কি হবে? বা p সমান হচ্ছে 19,500, p সমান হচ্ছে 19,500, এনে ছিল গুণ, এনে যা হবে ভাগ। তাহলে কত হলো? 2028 ভাগ হচ্ছে 1950। আমরা একটা জিনিস মনে রাখবো, ভাগ থাকলে গুণ, গুণ করলে উল্টে যাবে। কেন? একটা ভাগ দুইটা ভাগ, একের অধিক ভাগ থাকলে গুণ, গুণ করলে উল্টে যাবে। তাহলে আমরা কি করব? p সমান 19,500, এই যে মেন ভাগ, এটা হচ্ছে মেন ভাগ, মেন ভাগের পরিবর্তে গুণ, গুণ করলে উল্টে যাবে অর্থাৎ 1950 হয়ে যাবে উপরে আর 2028 হয়ে যাবে নিচে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু 19,500 সাথে 19,050, 19,500 সাথে 1950 আমরা গুণ করব। তাহলে আমরা 19,500 গুণিত 1950 আমরা গুণ করলাম। তাহলে এটির সাথে এটি গুণ ভাগ 2028, তাহলে ভাগ 2028 ভাগ করলে হবে আমাদের p সমান আমরা পাবো 18,750 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, মূলধনকে কি দ্বারা প্রকাশ করা হয়? অতএব মূলধনকে p দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখব মূলধন সমান হচ্ছে 18,750 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা উত্তরটা কি পেলাম? উত্তরে আমাদের বলেছে মূলধন আমরা বের করতে বলেছিল। তাহলে মূলধন p, মূলধন সমান আমরা পেলাম কত? 18,750 টাকা। এটি হচ্ছে আমাদের উত্তর খ নং। তোমরা এখন আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। অঙ্ক নং গ এ আমাদের কি বলছে বোর্ডের দিকে লক্ষ্য রাখো। গ নং প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এই সৃজনশীলটি অষ্টম শ্রেণীদের
মুনাফা অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় অঙ্ক হচ্ছে এটি। মুনাফা অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ অঙ্ক, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তো আমাদের গ নং প্রশ্নে কি বলছে, একই হার উক্ত মূলধনের জন্য 3 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা সমাধান করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দু। অঙ্ক নাম্বার গ, খ থেকে পাই আমরা ক্ষয়ে কি পাইলাম, 1 প্লাস আর সমান আমরা পেয়েছিলাম 2028, ভাগ পেয়েছিলাম কত, 1950 পেয়েছিলাম। তাহলে বা আর সমান হচ্ছে 2028 ভাগ হচ্ছে 1950, এনে চলে যোগ, এদিকে যা হবে বিয়োগ। তাহলে কি হবে, বা আর সমান আমরা জানবো ভগ্নাংশ থাকবে যখন লসাগু হয়ে যাবে তখন। ভগ্নাংশ থাকলে অবশ্যই লসাগু হবে। কার লসাগু হবে, হরগুলো লসাগু হবে। এটি হচ্ছে লব, এটি হচ্ছে হর, এটি লব, এটি হচ্ছে হর। তাহলে আমরা লসাগু করলে কি হবে, 1950 থেকে 1950 গেল লসাগু। তাহলে 1950 বাদ, তাহলে কি থাকলো 2028 বিয়োগ, এর নিচে কিছু নয় মানে এক মানে হচ্ছে লসাগু, আর লসাগুর সাথে ওপরেরটা গুণ, ওপর বলতে লবের সাথে গুণ। কিছু নয় মানে ওয়ান মানে লসাগু, লসাগুর সাথে ওপরেরটা গুণ করলে কি হবে, অর্থাৎ এর নিচে কিছু নয় মানে এক মানে লসাগু, লসাগুর সাথে এক গুণ করবো, 1950 থেকে 1950। তাহলে আমরা পাবো কি, বা আর সমান পাবো 2028 থেকে 1950 আমরা বাদ দিব। তাহলে ক্যালকুলেটরে আমরা নিই 2028 বিয়োগ 1950, যদি আমরা সমাধান করি তাহলে 2028 থেকে 1950 বাদ দিলে হবে 78 ভাগ 1950। তাহলে অতএব আর সমান 78 এর সাথে কি আকারে আছে সম্পর্ক, ভাগ। তাহলে ভাগ কত, 1950, তাহলে হবে 0.04। আশা করি আর এর মানটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সরল মুনাফা সূত্র আমরা জানি, সরল মুনাফা সমান হচ্ছে I = PRN, আর চক্রবৃদ্ধি মুনাফা সূত্র হচ্ছে P × 1 + R⁴ - P। যেহেতু আমাদের এখানে আর এর মানটি ছিল না, তাই আর এর মানটি তৈরি করলাম। আর আমরা মূলধন P সমান পেয়েছি কত, 18,750। আমরা পেয়েছিলাম মূলধন P সমান পেয়েছিলাম কত, মূলধন P সমান আমরা পেয়েছিলাম 18,750। তাহলে 18,750 টাকা। তারপর সময় কয় বছর, সময়কে n দ্বারা প্রকাশ করা হয়, n সমান হচ্ছে 3 বছর। তারপরে আমরা এটি হচ্ছে আমাদের মান। তাহলে এখন আমরা সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা এর মানটি তৈরি করব। বোর্ডের দিকে সবাই লক্ষ্য রাখো। তাহলে সরল মুনাফা সূত্র কি, I = PRN। তাহলে এখানে আমরা আমাদের সুবিধার জন্য মানটি তুলে রাখলাম। সেটি হচ্ছে মুনাফার হার, মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর সমান হচ্ছে 0.04 পেলাম। তাহলে বোর্ডের দিকে সবাই লক্ষ্য রাখো। তাহলে আমরা প্রশ্ন বলেছে উক্ত একই হার উক্ত মূলধনের জন্য 3 বছরে সরল মুনাফা সূত্র হচ্ছে I = PRN। তাহলে I = PRN, তাহলে আমরা P সমান কত পেলাম, 18,750 গুণিত R সমান কত পেলাম, 0.04 গণিত n সমান কয় বছর, 3 বছর। তাহলে আমরা এটিকে সবদিকে যদি গুণ করি, তাহলে গুণ করলে আমাদের সরল মুনাফা হবে কত, তাহলে আমরা সরল মুনাফা গুণ করলে 2250 টাকা হবে। অর্থাৎ ক্যালকুলেটরে 18,750 গুণিত 0.08 গুণিত 3 টিপলে কত হবে, 2250 টাকা। প্রশ্নটা এখন আমাদের বলছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তাহলে আমরা লিখব চক্রবৃদ্ধি মুনাফা সূত্র কি, P × 1 + R⁴ - P। তাহলে P সমান কত, 18,750 গুণিত পাশাপাশি গুণ আকারে আছে তাই গুণ দিলাম 1 + R সমান কত, 0.04, n সমান কয় বছর, 3 বছর, এই যে মাইনাস P সমান কত,
18,750। তাহলে 18,750 গুণিত এটির সাথে এটি কি আকারে আছে, যোগ আকারে আছে। তাহলে আমরা যোগ করব, তাহলে যোগ করলে হবে, তাহলে 1 যোগ 0.04 যোগ করলে হবে 1.04, তারপরে 3 মাইনাস হচ্ছে 18,750। তাহলে 18,750 গুণিত এর উপরে 3, মানে এই জিনিসটা কয়বার, 3 বার। সাইন্টিফিতে এই জিনিসটিকে আমরা বের করে নেব, আর যাতে সাইন্টিফি নাই তাহলে আমরা এই জিনিসটাকে 3 বার করব। তাহলে 1.04 গুণিত 1.04 গুণিত 1.04, এটিকে করলে হবে 1.124864। তাহলে আমরা 18,750 গুণিত এর উপরে 3 করলে জিনিসটা 3 বার করলে এটি হবে মাইনাস 18,750। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটির সাথে এটি কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে আমরা গুণ করে দেব। তাহলে গুণ করলে কত হবে, 18,750 গুণিত 1 দশমিক গুণ করলে হবে আমাদের 21,991.2 বিয়োগ হচ্ছে 18,750। এটির সাথে এটা বিয়োগ সম্পর্ক, তাই বিয়োগ দিলাম। 18,750 বিয়োগ করলে হবে 2341.2, এত টাকা। তাহলে আমাদের বলছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাই আমরা এখন কি করব, দেখো পরের দিকে প্রশ্নে বলছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে আমরা লিখব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, সবচেয়ে বড়কে কোন মুনাফাটা বড়, চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে ওইটাকে আগে বসাবো। তাহলে 2341.2 বিয়োগ সরল মুনাফা কত, 2250। তাহলে আমরা এটি বিয়োগ করব। তাহলে আমরা বিয়োগ করলে কত হবে, বিয়োগ 2250 বিয়োগ করলে হবে 91.2, এত টাকা। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 6 নং অঙ্কটি বুঝতে পেরেছো। এসব অঙ্কের ধারাবাহিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল HR প্রাইভেট হোম এর পাশে থাকো, আর সাবস্ক্রাইব করে তোমার মূল্যবান মতামতটি জানাও। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।